ভিসা জটিলতায় যাত্রী না থাকায় আজও বাতিল হলো বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট। প্রতিদিনই ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। জাহাজ জটের কারণে ভাড়া বাড়ালো বিদেশি অপারেটর প্রতিষ্ঠানগুলো। কার্যকর হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আমদানি রপ্তানি খাত। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দর। সরবরাহ স্বাভাবিক থাকলেও কমেনি কোনো ধরনের চালের দাম। রাজধানীর বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। বৃষ্টি আর ভারী যানবাহনের ওপর দায় সিটি কর্পোরেশনের। সমন্বিত পদক্ষেপ নিতে বললেন বিশেষজ্ঞরা। এবং কোরবানিকে সামনে রেখে সিরাজগঞ্জে চলছে গরু মোটাতাজাকরণ। প্রশাসনের পদক্ষেপে কমেছে ক্ষতিকর ওষুধ ব্যবহারের প্রবণতা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দাসের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি মামুন আব্দুল্লাহ। ভিসা জটিলতায় যাত্রী না থাকায় আজও বাংলাদেশ বিমানের 2টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট 19টি হজ ফ্লাইট বাতিল হলো। বাতিল করা হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের 16টি এবং সৌদি এয়ারলাইন্সের 3টি। এদিকে প্রতিদিনই নানা জটিলতায় হজ ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। এবছর সরকারি বেসরকারি মিলিয়ে 1,97,198 জন হজ করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র 36,000 জন হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন। 24 জুলাই থেকে শুরু হওয়া হজ ফ্লাইট শেষ হবে 26 আগস্ট। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। হজ যাত্রার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির। হ্যাঁ, আসলে একটি কথা বলে রাখি যে এর আগে ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেসব হজ যাত্রী হজে যেতে পারেননি, যেহেতু তাদের ভিসা হয়নি তাই তাদের টিকিট হয়নি এবং ফ্লাইটগুলো বাতিল হয়েছে, তো তারা কিন্তু হজ ক্যাম্পে অবস্থান করছেন এবং তাদের অনেকের মধ্যেই ভিসা হয়ে গেছে, কিন্তু এখন তারা জটিলতায় পড়েছেন যে তাদের শিডিউলটি কবে হবে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম বগুড়ার একটি গ্রুপের সাথে, তারা মোট 33 জন, তাদের এর আগেই ফ্লাইট শিডিউল নির্ধারণ করা ছিল, কিন্তু ভিসা না হওয়ার কারণে তাদের সেই ফ্লাইট যায়নি। তো পরে তারা এই ঢাকাতে অবস্থান করছেন, হজ ক্যাম্পে অবস্থান করছেন এবং আজকে তাদের প্রায় সকলেই ভিসা পেয়েছেন এবং সেই ক্ষেত্রে তাদেরকে হজ এজেন্সি বলেছে যে কালকে অথবা এর পরে কোনো এক সময় তাদেরকে ফ্লাইট শিডিউল নিশ্চিত করা হবে এবং টিকিট ম্যানেজ করে দেয়া হবে, সৌদি আরবে পাঠানো হবে। তো এরকমই আসলে কিন্তু তাদের মধ্যে যে উদ্বেগ, প্রথমে না যাওয়ার ফলে একটা যে দুশ্চিন্তা এবং আতঙ্ক, সেই আতঙ্ক তাদের মধ্যে কিন্তু রয়েই গেছে। তো এর বাইরে বলা যায় যে আজকে ফ্লাইটগুলো যেগুলো নির্ধারিত ছিল সেগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। 1:25-এর একটি ফ্লাইট, সেটি তো গতকালই বাতিল করা হয়েছে, আর আজকে 5:25-এর যে ফ্লাইটটি ছিল সেটি কয়েক ঘন্টা দেরি করে সকাল 8:25-এ ছেড়ে গেছে এবং সেখানে আমরা যে খবরটি পেয়েছি যে 406 জন ক্যাপাসিটি ছিল, এর মধ্যে 403 জন যাত্রী সেখানে গিয়েছেন। আর বিকেলে একটি ফ্লাইট রয়েছে, সেটি 4:35 ছাড়বে। সেখানেও আমরা যে তথ্য পেয়েছি যে 419 জন যাত্রী ক্যাপাসিটি এবং সকলেই টিকিট পেয়েছেন এবং তারা যাবার জন্য প্রস্তুত রয়েছেন বলে এখানে হজ ক্যাম্প থেকে জানানো হয়েছে। আর 8:45 আজকে আরেকটি ফ্লাইট রয়েছে, সেখানে 231 জন হজ যাত্রী ক্যাপাসিটি এবং 231 জনই বুকিং নিয়েছেন। এবং সর্বশেষ যে 11:55 যে ফ্লাইটটি রয়েছে, সেই ফ্লাইটটিতে 419 জন যাত্রী রয়েছেন, তবে সেখানে 40 জন যাত্রী এখনো পর্যন্ত টিকিট কাটেননি, যার ফলে 40 জন ফাঁকা রেখেই সেই ফ্লাইটটি যাবে। তো মূলত এভাবেই আজকে মোটামুটি যে ফ্লাইটগুলো নির্ধারিত ছিল, নতুন করে আর কোনো ফ্লাইট বাতিল হয়নি। যেসব যাত্রী টিকিট কেটেছিলেন এবং ভিসা পেয়েছেন তারা সকলেই যথাসময়ে নিজ নিজ ফ্লাইটে হজের উদ্দেশ্যে গমন করছেন। তো এই ছিল হজ ক্যাম্প থেকে সর্বশেষ খবর। আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। জাহাজ জটের কারণে বিদেশি মেইন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো কন্টেইনার ভাড়া $150 করে বাড়িয়ে দেয় আর্থিক ক্ষতির মুখে পড়বে আমদানি রপ্তানি খাত। গত 26 জুলাই থেকে কন্টেইনার পরিবহন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলেও ব্যবসায়ীদের চাপের কারণে এখনও তা বাস্তবায়ন হয়নি। তবে নতুন ভাড়া কার্যকর হলে শুধুমাত্র তৈরি পোশাক খাতেই প্রতি মাসে 100 কোটি টাকা বাড়তি খরচ হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ জটের পাশাপাশি কন্টেইনার জট সৃষ্টি হয়। এই অবস্থায় বিদেশি মেনলাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো কস্ট রিকভারি চার্জের নামে প্রতিটি কন্টেইনার ভাড়া $150 করে বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপগামী প্রতিটি কন্টেইনার ভাড়া $600 থেকে $700 হলো, আগামীতে তার সাথে $150 করে যুক্ত করতে হবে। প্রিন্সিপালের বক্তব্য হচ্ছে যে আমরা যেহেতু সিঙ্গাপুর বন্দরে বা কলম্বো বা অন্যান্য ট্রান্সশিপমেন্টে আমাদের যে ডিলেটা হচ্ছে সেই ডিলেটা আমরা পোষাবার জন্যই যতটুকু সে এখন চার্জ দিচ্ছে তার সাথে প্রতি কন্টেনারে $150 করে ওকে বাড়তি দিতে হবে। আমদানি রপ্তানির উপরে এটির একটি বিরূপ প্রভাব পড়বে। এতে করে আপনার ব্যয় বেড়ে যাবে। আমদানির উপরে এই ব্যয়টা যত বাড়বে তত আমাদের ভোক্তার উপরে যে আসলে আমাদের বহন করতে হবে। বাংলাদেশি ব্যবসায়ীদের চাপের মুখে কন্টেইনার পরিবহনের বর্ধিত ভাড়া এখনো কার্যকর না হলো এ নিয়ে শঙ্কা কাটছে না। বাড়তি ভাড়া কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে দেশের তৈরি পোশাক শিল্প খাত। প্রতি কন্টেইনার $150 করে, এইটাতে একটা আমরা হিসাব করে দেখেছি যে পোশাক শিল্প এই জন্য প্রতি মাসে আপনার 100 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে। অবশ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র চট্টগ্রাম নয়, সিঙ্গাপুর সহ অন্যান্য বন্দরগুলোতে নানা সমস্যা দেখা দেওয়ায় কন্টেইনার পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে। সাংহাই, সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে অন্য রুটে যে সমস্ত জাহাজ, এই লাইনের উপরে সারচার্জ অথবা এডিশনাল চার্জ প্রয়োগের জন্য তারা চিন্তা ভাবনা করছে। চট্টগ্রাম বন্দরের কারণে করেছে, এটা আমাদেরকে শিপিং এজেন্টরা জ্যাকসইনভাবে বলেছে যে এটার কারণে কোনো কিছু হয়নি। চট্টগ্রাম বন্দর প্রতি বছর গড়ে 20 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করে, আর পণ্য নিয়ে জাহাজ আসে 2000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে প্রতি বছরই বর্ষায় ভাঙে রাস্তাঘাট, পরে তা মেরামত হয়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তা আবার ফিরে আসে সেই আগের চেহারায়। এ নিয়ে নিদারুণ ভোগান্তিতে পড়ে সিটি কর্পোরেশনের দায়সারা সংস্কার কাজকেই দায়ী করছেন নগরবাসী। যদিও দায় অস্বীকার করছে সংস্থাটি। তারা বলছে অনেক এলাকাতেই কংক্রিটের ঢালাই দিয়ে রাস্তা বানানো হচ্ছে। তবে নগর পরিকল্পনাবিদ বলছেন পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে রাস্তা না বানালে তা টেকসই হবে না। তাফসির বাবু রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ডেমরামুখী সড়ক, কোথাও হাঁটু সমান খাল তো কোথাও ছোট ছোট গর্ত। রাস্তার পিচ উঠে গিয়ে এমনই দশা যে তা হার মানাবে গ্রামের মেঠো পথকেও। অথচ বর্ষার আগে এটা নাকি ছিল পাকা সড়ক। এবার আসা যাক ঢাকার অন্যতম একটি প্রবেশ পথ গাবতলীতে। এই সড়কে তৈরি হওয়া অসংখ্য গর্ত ঢাকতে ফেলা হয়েছে কংক্রিটের স্তূপ, আর তাতে যেন ভোগান্তি আরও বেড়েছে গাড়ির চালক ও যাত্রীদের। রাজধানীর প্রায় সব এলাকাতেই এখন কম বেশি এরকম বেহাল অবস্থা সড়কগুলোর, যে কারণে নিদারুণ ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। 4 জন মানুষে মিলে এই একটা গাড়ি ধাক্কায় পার করে এরকম 3 জায়গায় আছে। এই যে হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ কষ্ট ভোগ করতে হবে, এটা দেখতে আসে না, দেখতে তো করে না, করার মতন মনস্থও নাই। আইয়া একটু খাবলা খুবলা যায়, এরপরে আবার দিয়ে ভরিয়া থাকে। রাস্তায় ইটের এই খোয়া আর সেই সঙ্গে বালু। রাজধানীর অনেক রাস্তা মেরামতেই ব্যবহার হচ্ছে এই পদ্ধতি, কিন্তু সামান্য বৃষ্টিতেই বালু ধুয়ে যাওয়ার পর রাস্তায় পড়ে থাকে ইটের এই খোয়া। সেই সঙ্গে রাস্তায় যেসব গর্ত থাকে সেগুলো ফিরে আসে আগের চেহারায়। নগরবাসী বলছেন রাস্তা মেরামতের জোড়াতালি মার্কা এই পদ্ধতি আর কতদিন। যখনই এরকম খুব বেশি খারাপ হয়ে যায় তখন সামান্য কিছু ইট বালু ফেলে, পরে দেখা যায় যে বৃষ্টি আসছে, গাড়ি চলতেছে, আবার সেই আগের মতো হয়ে গেছে। ইটের সুরকে তারা করে ফালায়, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আবার নষ্ট হয়ে যায়। সিটি কর্পোরেশন বলছে নগরীর রাস্তা টেকসই না হওয়ার জন্য দায়ী অবিরাম বৃষ্টি আর ভারী যান চলাচল। তবে এর মধ্যেই যেখানে সম্ভব কংক্রিটের ঢালাইয়ের মাধ্যমে টেকসই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণের সময় তো কোয়ালিটি এনশিওর করার বিধান রয়েছে এবং করা হয়। কংক্রিটের রাস্তা করে তারপরে আবার পিচ দেওয়া হচ্ছে। তো এরকম একটা পদ্ধতি এখন অবলম্বন করা হচ্ছে এবং তাতে কিছুটা সুফল পাওয়াও গেছে। আজকে বৃষ্টি হলে যেটা হচ্ছে, কালকেই আমরা এটাকে ভ্যাস ফেলে দিয়ে বা ওই সামান্যভাবে রিপেয়ার করে দিচ্ছি, কিন্তু এই রোডগুলো অলরেডি টেন্ডার হয়ে গেছে। বৃষ্টিটা থামলেই এই মেজর কাজটি করা সম্ভব, তখন দেখা যাবে যে এগুলো আর উঠে যাচ্ছে না। তবে নগর পরিকল্পনাবিদ বলছেন সড়ক নির্মাণের সঙ্গে জলজট আর পানি নিষ্কাশনের সমন্বিত পদক্ষেপ না থাকলে সেই রাস্তা টিকবে না। শুধুমাত্র কোনো রকমের ল্যাব কোচ দিয়ে এই মেরামতের মাধ্যমে এই সড়ককে আবার সচল করা সম্ভব না। এই মুহূর্তে সসার ড্রেন এবং সারফেস ড্রেনের যথোপযুক্ত ব্যবস্থা সম্বলিত পুরো পুনর্বাসন দরকার সড়কগুলোর। ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে রাস্তা রয়েছে 2400 কিলোমিটার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।
এ সময়ের বাণিজ্যে আরও থাকছে, ঝালকাঠির শীতল পাটির চাহিদা থাকলেও ব্যবসা প্রসারে নেই ঋণ সুবিধা, সহযোগিতার আশ্বাস বিসিকে। নিয়মকানুনের তোয়াক্কা না করে গাইবান্ধায় 3 চাকার যানবাহনে সিএনজি হিসেবে ব্যবহৃত হচ্ছে বাসাবাড়ির এলপি গ্যাস। এতে বিস্ফোরণের বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বিআরটিএ বলছে যানবাহনে এলপি গ্যাস ব্যবহার আইন পরিপন্থী, তবে চালকদের দাবি সিএনজি পাম্প স্টেশন জেলার বাইরে হওয়ায় এলপি গ্যাস ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে হিদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে সবাইকে। বিস্ফোরণে দগ্ধ হওয়ার পাশাপাশি মারাও গেছেন বেশ কয়েকজন। এখন বাসাবাড়ির এলপি গ্যাস ব্যবহার হচ্ছে সিএনজিতেও। বিআরটিএ বলছে গাড়ির কাঠামো পরিবর্তন করে গ্যাসের সিলিন্ডার বাদ দিয়ে এলপি গ্যাসে জীবনের ঝুঁকি রয়েছে। এটা পাইপলাইনের মাধ্যমে ছোট একটা রেগুলেটর ইউজ করা হয়ে থাকে। রাস্তায় অনেক সময় দেখা যায় যে একটু উঁচু নিচু বা সামান্য কিছু ত্রুটিপূর্ণ থাকে, সেক্ষেত্রে ঝাঁকির কারণে দেখা যাচ্ছে সিলিন্ডারের যে আপনার রেগুলেটরটা সেটাও মিসিং হতে পারে আর কি। মিসিং হয়ে গেলে গ্যাস লিকেজ করলে অবশ্যই সেটা বার্ন হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। সিএনজি চালকরা বলছেন গ্যাসের সিলিন্ডার ভরতে বগুড়ায় যাতায়াত করতে পুলিশের হয়রানির পাশাপাশি নামে বেনামে বিভিন্ন সংগঠনকে চাঁদা দিতে হয়। বাধ্য হয়ে তারা বাসাবাড়িতে ব্যবহৃত এলপি গ্যাস দিয়েই গাড়ি চালাচ্ছেন। এলপি গ্যাস এখানে পাওয়া যাচ্ছে, হাতে কাছে পাওয়া যাচ্ছে, আমাদের টোল দেওয়া লাগে না, হয়রানি হওয়া লাগতেছে না, পুলিশেরও অনেক অত্যাচার করা লাগে, এরকম অনেক সমস্যা আর কি। আমাদের এটা এলপি গ্যাসটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে আর কি। পুলিশে সিঙ্গেল দেওয়ার সাথে আটকার লাগে, দেন 5,000 10,000, যার কাছে যেমন পাচ্ছে এমনই নিচ্ছে। হাতের কাছে এটা পাওয়া যায়, যেখানে ইচ্ছে সেখানে নিতে পারতেছি। এখান থেকে আমি যদি বাজারে গেলিতে যাই, ত্রিমণিতে যাই, ওখানেও আমার এলপি গ্যাস আছে। বিভিন্ন হয়রানি হয়, আবার পুলিশ আবার ফির মনে করেন পিতলি করে, আবার ফির মামলা করে, হাই রোডে ওড়ানো যায় না, এর কারণে আমরা এলপি গ্যাস উঠেছি। গাড়ি দাবড়ে ধরে আপনার পকেট টাকা পয়সা না থাকলে মোবাইল কারে নেবে। গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের নাকাইহাট, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ি সড়কে প্রতিদিন 5 শতাধিক সিএনজি চলাচল করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এক সপ্তাহের ব্যবধানে রাজধানী পাইকারি বাজারে কেজি প্রতি 6 টাকা বেড়েছে পেঁয়াজের দর। আদা, রসুন, আলু সবই বিক্রি হচ্ছে আগের দামেই। অন্যদিকে বাজারে দেশি ও ভারতীয় চালের যথেষ্ট সরবরাহ থাকলেও এ সপ্তাহে দাম কমেনি কোনো ধরনের চালের। তবে আগামী সপ্তাহে সব ধরনের চালের দামই কমতে পারে বলে জানিয়েছেন আড়তদাররা। দেশের হাওড় অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বন্যার কারণে শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে রাজধানী পাইকারি বাজারে ভারত থেকে আসা চালের দেখা মিললেও ভিয়েতনাম থেকে আসা প্রায় 50,000 টন চালের দেখা নেই বলে দাবি ব্যবসায়ীদের। তারপরও দেশি চালের সরবরাহের পাশাপাশি ভারতীয় চালের পর্যাপ্ত মজুদ থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই আড়তগুলোতে। আড়তে নাজির শাল বিক্রি হচ্ছে 54 থেকে 58 টাকায়, মিনিকেট 50 থেকে 52 আর 28 বিক্রি হচ্ছে 46 থেকে 47 টাকায়। 28 যেটা ওটা 46 থেকে 47 টাকা, আর মোটা চাল স্বর্ণা পাইজাম যেটা 41 থেকে 42 টাকা। ভিয়েতনামের চাল আমাদের মোহাম্মদপুরে ওটা ইয়া নাই, কিন্তু ইন্ডিয়ান চালটা নিয়মিত আসতেছে, প্রতি রাত্রি আসতেছে। সরকার বলতেছে কমতেছে, তো আমরা তো বাজারে এসে দেখতেছি না কমতেছে। পাইকারি মার্কেটে যদি দাম থাকে তো আমাদের খুচরা মার্কেটে অবশ্যই দাম থাকবে। আমরা পাইজাম যেটা নাকি বাইরে থেকে আনতেছে সেটা বিক্রি করতেছি 40 থেকে 41। আমাদের দেশীয় চালের দাম খুব একটা কমে না। তবে পাইকারি বাজারে কয়েক গজ দূরেই খুচরা বাজারে গিয়ে সব ধরনের চালের দাম কেজিতে বেড়ে যাচ্ছে 6 থেকে 7 টাকা পর্যন্ত। মিনিকেট 56 হইতে 58 টাকা ভালোটা আর কি, আর নাজির চাল হচ্ছে হলো গিয়া 58, 60, 65। দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা পেঁয়াজের দামেও বেড়েছে ঝাঁজ। গেল সপ্তাহে 10 টাকা বাড়তি দামের সাথে এ সপ্তাহে এসে আরো যুক্ত হয়েছে বাড়তি 6 টাকা। এতে দেশি পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে 40 টাকা পর্যন্ত। রসুন হচ্ছে আপনার দেশি ড্রেস আপনার 75 টাকা, আর চায়না রসুন হচ্ছে আপনার 90 টাকা। ইন্ডিয়ান যেটা বড় পেঁয়াজটা 38, 40 টাকা, 35 টাকা, 37 টাকা পর্যন্ত বিক্রি হয়। পরশুদিনকে 27 টাকা পেঁয়াজ কিনছি, এক রাতের ভিতরে কি এত টাকা বাইরে যায়, তা আমরা নিয়ে তো কাস্টমার স্বাভাবিক মারামারি লাগে। এদিকে মশলার দরে তেমন কোনো পরিবর্তন নেই রাজধানী পাইকারি বাজারে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোরবানিকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বিপুল পরিমাণ গরু মোটা তাজাকরণ চলছে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায়। অন্যান্য বছর স্টেরয়েড, হরমোন সহ মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ওষুধ ব্যবহার করা হলেও এবছর খামারিদের মধ্যে এই প্রবণতা কমে এসেছে। চলতি বছর সবুজ ঘাস, খড়, ভুসি, ভাত, খোল ও ভিটামিন খাইয়ে গরু মোটা তাজাকরণ করছেন গোখামারিরা। ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধে
প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। কোরবানি ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় বাণিজ্যিকভাবে ষাঁড় মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। অন্যান্য বছর কিছু মৌসুমী খামারি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ স্টেরয়েড হরমোন ব্যবহার করে দ্রুত গরু মোটা তাজা করত, কিন্তু এতে লোকসান হওয়ার পাশাপাশি জনসচেতনতা ও প্রশাসনের তৎপরতার কারণে এবার এই প্রবণতা কমে এসেছে। এবছর প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, বিভিন্ন প্রকারের ভুসি, ভাত, খোল ও কিছু ভিটামিন খাইয়ে ষাঁড় মোটা তাজাকরণ করছে গো খামারিরা। পরিমিত খাবার, গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পরিচর্যা করে পরম যত্নে লালন পালন করছেন খামারিরা। ভারত থেকে গরু আসা বন্ধ হলে দাম ভালো পাওয়া যাবে বলে আশা তাদের। খের খাওয়াচ্ছি, ভুসি খাওয়াচ্ছি, খোল খাওয়াচ্ছি এবং প্যারা খাওয়াচ্ছি, এভাবে আমরা মোটা তাজান করতেছি। গমের ভুসি, ধানের গুঁড়া, ভুট্টা ভাঙ্গা, খেসারি ভুসি, এগুলা মিশ্রণ করে আমরা পরিমাপ অনুযায়ী আমরা দিচ্ছি। দেশি খাদ্য খাওয়াই, দেশি সবকিছু, আমরা কোনো রাসায়নিক ব্যবহার করি না। ঈদুল আজহাকে সামনে রেখে ষাঁড় মোটা তাজাকরণে খামারিদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। নন রেজিস্টার্ড কোম্পানির খাদ্য, নন রেজিস্টার্ড কোম্পানির ওষুধ খামারি যাতে ব্যবহার না করে সে ক্ষেত্রে খামারিদের আমরা উদ্বুদ্ধকরণ করছি, প্রশিক্ষণ দিয়েছি। আর ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের কর্মকর্তা। যে সমস্ত হরমোন বা যে সমস্ত মেডিসিন আমাদের গরুর জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলো যাতে কেউ বাজারজাত করতে না পারে, এবং এক্ষেত্রে যদি মোবাইল কোডের প্রয়োজন হয় সেগুলোর ক্ষেত্রে মোবাইল কোডের মাধ্যমে দোষী ব্যক্তিদের যে ব্যবস্থা নিতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর সিরাজগঞ্জে মোট 1,50,000 ষাঁড় ও 1,40,000 ছাগল ও ভেড়া মোটা তাজাকরণ করা হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বেশিরভাগ মানুষ শীতল পাটি তৈরি করায় ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি আর সাঙ্গর গ্রাম দুটি পরিচিত শীতল পাটির গ্রাম নামে। এ পাটির ব্যাপক চাহিদা থাকলেও মধ্যস্বত্বভোগীদের কারণে খুব একটা লাভবান হতে পারছেন না পাটির কারিগররা। এছাড়া নেই সহজ শর্তে ঋণ নেওয়ার সুবিধাও। তবে এ শিল্পের প্রসারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে শীতলপাটি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি ও সাঙ্গর গ্রামের বেশ কয়েকটি পরিবার। এখানকার তৈরি শীতলপাটি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। এই শীতলপাটির ব্যাপক চাহিদা থাকলেও মধ্যস্বত্বভোগীদের কারণে লাভবান হতে পারছেন না কারিগররা। লাভের বড় একটা অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। আরবদার বা মধ্যবিত্ত তারাই আমাদের কাছ থেকে পাইকারি দর নিয়ে তারপর তারা বেশি দামে বিক্রি করে। আমাদের কাছ থেকে তারা খুবই কম মূল্য দিয়ে কিনে নিয়ে তারা চড়া দামে বিক্রি করে, কিন্তু এই ন্যায্য মজুরি থেকে আমরা বঞ্চিত থাকি। আমাদের কাছ থেকে পাটিটা কিনে নেয় 1000 টাকায়, ওরা নিয়ে বিক্রি করতে চায় 2500 টাকা। সহজ শর্তে ঋণ পেলে এই শিল্পকে আরো এগিয়ে নেওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সংস্থা থেকে এনজিও লোন লইয়া আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমাকে যখন টাকাটা দিয়েছে তখন বলছে সামান্য সুদ, এখন আমাদের কাছ থেকে 15% টাকা নিয়ে যায়। এদিকে ঝালকাঠির শীতলপাটি শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তা। বিসিক থেকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা আছে এবং তাদের জন্য আমরা আরেকটা সুবিধা দিয়ে থাকি, যেটা হচ্ছে মার্কেটিং এর ব্যবস্থাটা। আমাদের বিভিন্ন রকম মেলা হয়, ওই মেলাতে আমরা তাদের জন্য আলাদা স্টলের বরাদ্দ রাখি এবং তাদের এই যে পণ্যটা বাংলাদেশ সহ অন্যান্য দেশেও যেন রপ্তানি করতে পারে সেই জন্য আমরা এটার প্রচারের ব্যবস্থা করে থাকি। গ্রাম দুটির মোট 300 পরিবারের প্রায় 2000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। সময় সংবাদ, ঝালকাঠি। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো 2017, যেখানে পাওয়া যাচ্ছে আপডেট ফিচার আর নিত্য নতুন মডেলের ট্যাব ও স্মার্টফোন। মেলায় বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে লোভনীয় নানা অফার। এক ছাদের নিচে অনেক ব্র্যান্ড পেয়ে দাম আর ব্যবহার উপযোগিতা যাচাই বাছাই করে দরকার মতো পণ্য কেনার সুযোগ দিচ্ছেন দর্শনার্থীরা। তথ্য প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিতে এক্সপো মেকারের 8ম আয়োজন এই স্মার্টফোন ও ট্যাব এক্সপো।
3 দিনের এই মেলায় অংশ নিয়েছে স্যামসাং, সিম্ফনি, উই, নোকিয়া, আসুস, অপ্পো, মাইক্রোম্যাক্স সহ দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড ও বিপণন প্রতিষ্ঠান। দর্শনার্থীরাও ঘুরছেন, যাচাই বাছাই করছেন দরকার মতো পণ্যের ব্যবহার উপযোগিতা ও দরদাম। একটা অফার দেখলাম, সেটা হচ্ছে S8 এর উপরে তারা ডিসকাউন্ট দিচ্ছে, ক্যাশব্যাক অফার দিচ্ছে, ডিসকাউন্ট, তো ওটা দেখা যেতে পারে। মেলাগুলি তো হয় যে বিভিন্ন পণ্যের মধ্যে আমরা কম্পেয়ার করার জন্য যে কোনটা ভালো হবে, কোনটা একটু আপগ্রেডেবল ভার্সন এসেছে। বাইরে থেকে কিনতে গেলে কি হয় যে বিভিন্ন দোকানে দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, যেটা এইখানে একসাথে আমরা পাচ্ছি। পণ্যের প্রচার আর বাজার ধরতে প্রতিষ্ঠানগুলোও দিচ্ছে ক্যাশব্যাক, ব্লুটুথ, বাই ওয়ান গেট ওয়ান, বিদেশ ভ্রমণ সহ নানা অফার। স্ক্র্যাচ কার্ডের একটা অফার চলছে, সর্বনিম্ন 1500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত। এছাড়াও থাইল্যান্ড টিপ আছে। X2 সাথে আরেকটা হ্যান্ডসেট ফ্রি আছে। X2 প্রাইস ছিল 12,990, মেলা উপলক্ষে আমাদের ডিসকাউন্ট থাকছে, এটার প্রাইস হচ্ছে 11,990 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টে আমরা 5% ক্যাশব্যাক অফার রেখেছি। P9 এর সাথে আছে ব্লুটুথ স্পিকার, Z9 এর সাথে একটা ব্যাকপ্যাক আছে। S8, S8 প্লাস আমাদের দুইটা ফোন নতুন লঞ্চ করছে, এটাতে আমরা আপ টু 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। আয়োজকরা জানান, মেলার প্রথম 2 দিনেই দর্শনার্থী আগমনে ছাড়িয়ে গেছে তাদের প্রত্যাশা। আমরা প্রথম থেকে চেষ্টা করছি নতুন যে টেকনোলজি আসছে সেটা যেন সাধারণ মানুষ একই জায়গায় এসে তারা যেন দেখতে এবং পরখ করতে পারে, এবং সেই সাথে তারা যেন বাজার মূল্যের চেয়ে কম মূল্যে এবং ভালো ভালো উপহার নিয়ে যেতে পারে। মেলার প্রবেশ মূল্য 20 টাকা, তবে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনা টিকিটে মেলায় প্রবেশের সুযোগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে টেক শহর স্মার্টফোন ও ট্যাব মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাজেরা। মামুন, আপনি জানেন যে আজকে স্মার্টফোন ও ট্যাব ফেয়ারের শেষ দিন, তাই বলা যায় সকাল থেকেই কিছু কিছু দর্শনার্থী এখানে আসছেন এবং এই মুহূর্তে এখানে মাঝারি মানের ভিড় রয়েছে। এবং আপনারা জানেন যে প্রযুক্তির মাধ্যমে মানুষ এখন অনেক সহজেই হাতের কাছে অনেক কিছু পেয়ে যাচ্ছেন, তাই নতুন মডেল স্মার্টফোনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। এবং মেলায় যেহেতু তারা একই ছাদের নিচে অনেকগুলো ব্র্যান্ডের আধুনিক স্মার্টফোন দেখার সুযোগ পাচ্ছেন, এবং এখানে মেলা উপলক্ষে প্রত্যেকটি ব্র্যান্ডই বেশ কিছু ব্র্যান্ডে তাদের নতুন মডেলের মোবাইল নিয়ে এসেছে ক্রেতাদের কাছে সেগুলো পরিচিত করে দেওয়ার জন্য। এবং এই মেলাকে তারা একটি উপলক্ষ এবং বিশেষ সুযোগ হিসেবে নিয়ে থাকেন যে সারা বছর তাদের যে মোবাইল বিক্রি হয় এই মেলায় সেটা তারা প্রচার হয়ে থাকে এবং ক্রেতাদের কাছে তাদের মোবাইলের ব্র্যান্ডগুলো তারা পৌঁছে দেন। তো এই মেলায় কিন্তু এবার সাধারণ মানে 1000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা মূল্যের আধুনিক স্মার্টফোন বিক্রি হচ্ছে, এবং ট্যাব পাওয়া যাচ্ছে 5,000 থেকে 14,000 টাকার মধ্যে। এবং ক্রেতাদেরকে আকর্ষণের জন্য প্রত্যেকটি ব্র্যান্ডই দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়, এবং 5 থেকে প্রায় 10,000 টাকা পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে। সেই সাথে বিভিন্ন ধরনের গিফট এবং অফারও রয়েছে, এবং কোনো কোনো ব্র্যান্ড বিদেশ ভ্রমণের সুযোগও রেখেছে। তো আমরা ক্রেতা দর্শনার্থীদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে কম দামের মোবাইলে ছাড় দেওয়া হলে বেশি দামের মোবাইলে তেমন ছাড় দেওয়া হচ্ছে না। তাছাড়া কোনো কোনো ব্র্যান্ড কিন্তু একটি কিনলে আরেকটি ফ্রিও দিচ্ছে। এছাড়া মালয়েশিয়া এবং থাইল্যান্ড ভ্রমণের সুযোগ তারা দিচ্ছে। আয়োজকদের সাথে কথা বলেছিল এবং তারা বেশ সন্তুষ্ট। তারা বলেছেন যে 2 দিনে প্রায় 15 থেকে 20,000-এর মতো দর্শনার্থী এবং এসেছেন এবং তাদের বিক্রিও বেশ ভালো। তো এখন আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো যে বেলায় তাদের কেমন, তারা এইখানে মডেল কি ধরনের মোবাইল তারা দেখেছেন, সেই সম্বন্ধে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কি একটু বলবেন যে মেলায় যে প্রযুক্তির মডেলগুলো নিয়ে এসেছে সেগুলো কেমন? না, মোটামুটি ভালো। এখানে মেলাতে আসাটার উদ্দেশ্য হচ্ছে যে এট এ টাইম সবগুলো ফোন পাওয়া যায়। মোটামুটি আমি নোকিয়া 6 এর জন্য আসছিলাম, স্টক অলরেডি শেষ হয়ে গেছে, তো মন খারাপ করেই যেতে হচ্ছে। দেখি এখন অল্টারনেট পাশের কোনো মার্কেটে হয়তো সার্চ করা লাগবে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলেছিলাম এবং তিনি যেটা বলেছেন যে তিনি নোকিয়ার একটি মডেল খুঁজে এসেছিলেন, কিন্তু সেটা কিন্তু পাননি, সেটা স্টক শেষ হয়ে গেছে। তো অন্য মডেলের মোবাইলগুলো দেখছেন যেগুলোতে যেটা তাদের সামর্থ্যের মধ্যে আছে সেই মডেলগুলো তারা দরদাম করে যাচাই বাছাই করে কিনছেন। আজকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে এবং আয়োজকরা আশা করছেন যে আজকে তাদের ভালোই বিক্রি হবে। এই ছিল আমার কাছে স্মার্টফোন ও ট্যাব ফেয়ারের সর্বশেষ। মামুন। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে টেক শহর স্মার্টফোন ও ট্যাব মেলা। আর মেলার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি।
আগের সপ্তাহের মন্দা কাটিয়ে লেনদেনের চাঙ্গা ভাবের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। গত সপ্তাহ ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৭১%, আর প্রধান সূচকে যোগ হয়েছে ৬৫ পয়েন্ট। সেই সাথে বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারেরই দাম বেড়েছে। হরিপদ সাহা রিপোর্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ৬০১ কোটি টাকার শেয়ার। প্রধান সূচক কমে ১৩ পয়েন্ট। তবে পরদিনই বাজারে লেনদেন প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় ১১৬৬ কোটি টাকায়। ডিএসইএক্সে যোগ হয় ৫৯ পয়েন্ট। এই লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বুধবার পর্যন্ত লক্ষ্য করা যায়। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক ১১ পয়েন্ট হারালেও লেনদেন ছিল ১০৭৮ কোটি টাকা। সর্বোচ্চ লেনদেন ছিল বুধবার ১২৩৮ কোটি টাকা, আর সর্বনিম্ন ছিল রোববার ৬০১ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইএক্সে ৬৫ পয়েন্ট যোগ হলেও সরিয়া ও বাছাই সূচকে কমে ৬ পয়েন্ট করে। গত সপ্তাহে দরবারের শীর্ষে ছিল ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী, ইস্টার্ন, ট্রাস্ট, প্রিমিয়ার ও ডাচ বাংলা ব্যাংক। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, জুট স্পিনার্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং লাফার্স সুরমা সিমেন্ট। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত ছিল ১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। এ সপ্তাহে ১৫.৫% লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়ান টাইগার লাইফ ফান্ড। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। অর্থ ফুরিয়ে যাওয়ায় খুব শিগগিরই দেউলিয়া হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার এয়ারলাইন্স সাউথ আফ্রিকান এয়ারওয়েজ। দেশটির পার্লামেন্ট থেকে জানানো হয়েছে খুব শিগগিরই কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার মতো অবস্থায় থাকবে না এয়ারলাইন্সটি। তবে দক্ষিণ আফ্রিকার সরকারের কাছ থেকে ৪.৫ কোটি ইউরো প্রণোদনা পেলে অক্টোবরে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে এয়ারলাইন্সটি। কয়েক বছর ধরে লোকসানে রয়েছে সাউথ আফ্রিকার এয়ারলাইন্স। বিভিন্ন ব্যাংকের ঋণ কিছুটা পরিশোধ করার চেষ্টা করলেও পুরো অর্থ ফেরত চাচ্ছে ব্যাংকগুলো। অর্থ মন্ত্রণালয় থেকে ৫.৫ কোটি ইউরো ঋণ সরবরাহ সহায়তার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে দেশটির অর্থমন্ত্রী। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ভিসা জটিলতায় যাত্রী না থাকায় আজও বাতিল হলো বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট। প্রায় প্রতিদিনই ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। জাহাজ জটের কারণে ভাড়া বাড়ালো বিদেশি অপারেটর প্রতিষ্ঠানগুলো। কার্যকর হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আমদানি রপ্তানি খাত। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দর। সরবরাহ স্বাভাবিক থাকলেও কমেনি কোনো ধরনের চালের দাম। রাজধানীর বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। বৃষ্টি আর ভারী যানবাহনের উপর দায় সিটি কর্পোরেশনের। সমন্বিত পদক্ষেপ নিতে বললেন বিশেষজ্ঞরা। এবং কোরবানিকে সামনে রেখে সিরাজগঞ্জে চলছে গরু মোটা তাজাকরণ। প্রশাসনের পদক্ষেপে কমেছে ক্ষতিকর ওষুধ ব্যবহারের প্রবণতা। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।